সারা দেশে বন্যায় পানিবন্দী ৫ লাখ মানুষ। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমার পূর্বাভাস অধিদপ্তরের ৫ রাডারের বিকল। প্রতি বছর বিদেশে চিকিৎসায় ব্যয় হয় $5 বিলিয়ন, জানালেন প্রধানমন্ত্রী। আস্থা অর্জনে চিকিৎসকদের আরও মানবিক হবার পরামর্শ। ৩ সীমান্তে ফের ১৯ জনকে পুশিন করার চেষ্টা প্রতিহত বিজেপির। বুড়িমারিতে পুশিনের শিকার ৩ জন আটক। এবং কোয়ার্টার ফাইনালে বাঁচা মরার লড়াই, রাতে মুখোমুখি ইংল্যান্ড নরওয়ে, সকালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মহারণ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বন্যার পানিতে ভাসছে দেশের বিভিন্ন জেলা। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানের পরিস্থিতি বেশি নাজুক। পানির নিচে তলিয়ে আছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক মহাসড়ক। বেশিরভাগ স্থানেই দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। ফলে চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মধ্যরাতে হঠাৎ পানি বেড়ে শহরের নিচু এলাকা তলিয়ে যায়। প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেননি অনেক পরিবার। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দুর্যোগ মোকাবেলায় জেলায় 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে মাইকিং করা হচ্ছে। 3 থেকে 4 দিন ধরে এখানে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। অনেকের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তাদেরকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার 18টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে আছে 2.5 লাখ মানুষ। 2 উপজেলার সব গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট। জেলা প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এক মাসে যে বৃষ্টিপাতটা হয়, এই এক মাসের প্রায় বৃষ্টিপাতের 80% এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা না থাকলেও বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া ও চন্দনাইশে বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিতে ভেঙে পড়েছে মাটির ঘর, ভেসে গেছে মাছের ক্ষেত। দুর্গতদের খোঁজ খবর নিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। অন্যদিকে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গায় 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে পৌর এলাকার ভীমরুল্লা গ্রামের জেলখানা সংলগ্ন পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক, স্থানীয় বিএনপির পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভাড়া নেই, ভূতর নেই, লোক নেই, জন নেই। লোক না থাকলে আমরা ভাড়া কিভাবে পাবো? আরে পানিতে ভাড়া হয় নাকি? চট্টগ্রাম অঞ্চলে টানা বৃষ্টিপাত কমা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওই সব জায়গাতে বৃষ্টি আরো কমে যাবে। তবে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে। আগামী 3-4 দিন এটা বেসিক্যালি যে বৃষ্টিটা হবে, এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই রিজনে। তবে আগামী 3-4 দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আবহাওয়া অধিদপ্তরের 5 ডপলার রাডারের সবগুলি অচল হয়ে পড়ে আছে। এতে নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে না। যদিও অধিদপ্তরের দাবি রাডার পূর্বাভাসের মূল উপকরণ নয়। তবে এই বক্তব্যের সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা। তারা জানান, আধুনিক, তাৎক্ষণিক ও নির্ভুল তথ্য সংগ্রহে রাডারের কোনো বিকল্প নেই। নাজমুল ইসলামের প্রতিবেদন। গেল কয়েকদিনের টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত পুরো দেশ। এতে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন অন্তত 39 জন। সংকটময় এই সময়ে জীবন ও সম্পদ রক্ষায় সময় উপযোগী ও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু উদ্বেগের বিষয় হল, সেই আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থাই এখন অকার্যকর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে মোট 5টি আবহাওয়া রাডার রয়েছে। এগুলো ঢাকা, রংপুর, মৌলভীবাজার, কক্সবাজার ও খেপুপাড়ায় স্থাপিত। তবে বর্তমানে 5টি অচল। বর্তমানে ঢাকার রাডার 4 জুলাই, রংপুরের রাডার 17 জুন, মৌলভীবাজারের রাডার 2 বছর যাবৎ, কক্সবাজারের রাডার প্রায় 3 বছর ও পটুয়াখালীর খেপুপাড়ার রাডার টানা 8 বছর ধরে অকেজো। এর ফলে ঝড়, ভারী বৃষ্টি ও অন্য প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তাৎক্ষণিক ও নির্ভুল তথ্য সংগ্রহ ও পূর্বাভাস দেওয়ার সক্ষমতা বড় ধরনের সংকটে পড়েছে। যদিও আবহাওয়া অধিদপ্তরের দাবি, রাডার অচল হলেও পূর্বাভাসে বড় প্রভাব পড়ে না। অন্য আধুনিক তথ্য উপাত্ত ব্যবহার করে নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব বলেও জানান সংস্থাটি। অত্যাধুনিক যে আবহাওয়া পূর্বাভাসের ক্ষেত্রে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে মডেল। কিন্তু আমাদের যে মডেলগুলো আছে এই মডেলগুলো মানে ফোরকাস্টিং ক্ষেত্রে যে গুরুত্ব রাখে, রাডার এটা শুধু জাস্ট আমাদের যে অবজারভেশন, সেই অবজারভেশনগুলো মডেলে ইউজ করা হয়। সেক্ষেত্রে আমরা যদি পূর্বাভাসের যদি অ্যাকুরেসির কথা চিন্তা করি, সেক্ষেত্রে রাডারের কন্ট্রিবিউশন 5 to 10% বেশি হবে না। এ বিষয়ে কানাডার সাসকাচন বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মুস্তফা কামাল পলাশ জানান, রাডার ছাড়া তাৎক্ষণিক ও নির্ভুল তথ্য সংগ্রহ সম্ভব নয়। রাডার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি যদি বলি, একটা ইনস্ট্রুমেন্ট ফর ওয়েদার ফোরকাস্টিং। এই রাডার নাই, তার মানে আপনি যে কথাগুলো বলতেছেন, যেগুলো লিখতেছেন, এগুলোর কোনো আসলে বেসিস নাই, এগুলো আপনি কিছুটা আজগুবি বলতেছেন। তার মতে দেশে রাডার সংকট কোনো আকস্মিক ঘটনা নয়, এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল। ঢাকা শহরে অবস্থিত যে রাডারটি, সেটিও আসলে আমাদের যে একটি দেশের রাজধানী বলা যায়, যে একটা দেশের 20 কোটি মানুষের একটি দেশ, যেটা একটা রাজধানী, এবং রাজধানী শহরে অবস্থিত যেটি একটি দেশের প্রধান আবহাওয়া অধিদপ্তরের, তার একমাত্র রাডার সেটি বন্ধ রয়েছে। অবহেলা, আমি যদি বলি উদাসীনতা, সরকারের উদাসীনতা। আবহাওয়া অধিদপ্তরকে আরো কার্যকর করতে দক্ষ জনবল বাড়ানোর উপর জোর দেন এই বিশেষজ্ঞ। আবহাওয়া বিজ্ঞানের উপরে যে পুঁথিগত যে জ্ঞান, সেটির অভাব আছে এখানে কর্মরত আবহাওয়াবিদদের। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রোগীদের আস্থা অর্জনে চিকিৎসকদের আরও বেশি মানবিক হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রতি বছর বিদেশে চিকিৎসা নিতে দেশ থেকে $5 বিলিয়ন চলে যায়। আর এ সময় ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার উপর জোর দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে ডিএমসিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ দিবস 2026 উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দপ্তর সংশ্লিষ্টরা। মেধা আর মূল্যবোধকে কাজে লাগিয়ে ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ব দরবারে সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার উপর জোর দেন ডাক্তার জুবাইদা রহমান। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। এ সময় মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে। এ সময় চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা গভর্নমেন্ট থেকে পলিটিশিয়ানরা আমরা রেডি আছি, কিন্তু এটা তো আপনাদেরকে এগ্রি করতে হবে করার জন্য। বড় ডাক্তার যারা আছেন, আপনাদেরকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমরা রেফারেল সিস্টেমে যাব। ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি, তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না? সরকারি পর্যায়ে শিগগিরই 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানান সরকার প্রধান। ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে। তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। মেডিকেল কলেজে আসার আগ পর্যন্ত যদি এই মানুষগুলোকে প্রাইমারি চিকিৎসা দিয়ে মোটামুটিভাবে সুস্থ করে ফেলা যায়, সেজন্যই আমরা হেলথ কেয়ার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি। স্বাস্থ্য খাত শক্তিশালী করতে 5,000 বিশেষ এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার গুরুত্ব আরোপ করছি। আমরা বেশ কিছু বিল্ডিং তৈরি হয়েছিল। বরিশালে, রাজশাহীতে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, শিশু হাসপাতাল তৈরি হয়েছিল। এর বাইরেও তৈরি হয়েছিল মোট 5টি শিশু হাসপাতাল। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল। এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল, বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা।
আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। সরকার জেলা ও উপজেলার হাসপাতাল 101 বেডে উন্নীত করার মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চায়। এ সময় রোগীদের বিশ্বাস অর্জনে চিকিৎসকদের আরও বেশি মানবিক হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। বাংলাদেশের প্রত্যেকটি হসপিটাল বা প্রত্যেকটি মেডিকেল কলেজে যারা চিকিৎসক আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনাদের সকলের কাছে এই পরিবর্তনটি, অর্থাৎ দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গড়ে তুলেছিল বলে জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সেই প্রতিরোধী পরবর্তীকালে মুক্তিবাহিনীতে রূপ নেয় বলে উল্লেখ করেন তিনি। দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করতে স্বাধীনতা বিরোধী শক্তি বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের অখণ্ডতায় রাখার জন্য বিচ্ছিন্নবাদী ষড়যন্ত্রকারীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে সুষমামণ্ডিত করবার জন্য লড়াই করছেন, জীবন দিচ্ছেন। তাদের জন্যেও আমরা যাতে কিছু করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। দেশের মানুষের জীবন রক্ষার জন্য বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছে যে যুদ্ধ করবে। 71 যারা দেখে নেই তারা দুর্ভাগা। আমরা ভাগ্যবান 1971 সাল দেখতে পেয়েছি। শিক্ষার মান উন্নয়ন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আদর্শ শিক্ষার অভাবে সমাজে মাদকের প্রসার ঘটছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শিক্ষকদের রাজনীতি পরিহারের আহ্বান জানান। সকালে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ অন্যরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের ফুল দিয়ে বরণের পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়। এই সময় বিশেষ কমিটির সভাপতি হামিদুল হক মানিক প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন আর আগামীতে ভালো ফলাফলের আশা জানান বক্তারা। এই শিক্ষক কর্মচারীদের এতদিনের আশা আকাঙ্ক্ষা এবং তারা যে এই প্রতিষ্ঠানকে ঐতিহ্যের সাথে ধরে রেখেছে, পুরনো ঐতিহ্য এখন পর্যন্ত ধরে রেখেছে, তাদেরকে সাধুবাদ জানাতেই হবে। মণিপুর কলেজ আগে যেভাবে চলে আসছে তার ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবে। মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে 1 কোটি নতুন বেকার শিক্ষিত যুবককে চাকরি দেওয়ার পলিসি গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি এই সরকারের আমলে আপনাদের কারণে চাকরি হারানোর কোনো সম্ভাবনা। এই সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শিক্ষকদের রাজনীতি পরিহার করে শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান। যারা শিক্ষক শিক্ষিকা, আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার। আপনি একজন শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে আপনার ক্লাসে যখন একটি শিক্ষার্থী আপনার কাছে সেই শিক্ষা নিতে আসে, আপনার দায়িত্ব হচ্ছে সেই নিজের সন্তানের মতো সেই শিক্ষার্থীকেও সঠিক জ্ঞান এবং সঠিক শিক্ষায় তাকে শিক্ষিত করা। আগামীতে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলেও জানান আমিনুল হক। আগামী শিক্ষাক্রম 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে পাঠ্যপুস্তকে, এবং সেই পাঠ্যপুস্তকে আপনারা যখন আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন, স্কুল থেকে যখন তারা
স্কুলের ক্লাস শেষ করে এসে বাসায় আসবে, তারা হয়তোবা ডিভাইসের প্রতি সেই আসক্তি না এনে তখন তারা বাধ্য হবে মাঠে যেতে, কারণ মাঠে যদি সে না যায় তাহলে সে পরীক্ষায় ফেল করবে। আর প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, তারেক রহমান সরকারের প্রধান লক্ষ্য হলো শিক্ষার মান উন্নয়ন করা। সরকার তো একটা এজেন্ডা নিয়ে এসেছেন, সেটি হচ্ছে শিক্ষার উৎকর্ষতা সাধন। প্রাইমারি স্কুল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত এটাকে সুন্দরভাবে গড়ে তোলা, একটা গুণগত পরিবর্তন নিয়ে আসে। তারেক রহমান সাহেব এটাই চান এবং এই জন্য নানা কর্মসূচিও তিনি গ্রহণ করেছেন। আপনারা জানেন, গত পরশুদিন বা তার আগের দিন পার্লামেন্টে বলেছেন অনার্স পর্যন্ত ছাত্রীদের বেতন মওকুফ করবে। এই সময় রুহুল কবির রিজভী শিক্ষকদের প্রশিক্ষণের উপর জোর দিয়ে বলেন, শিক্ষকরা প্রাজ্ঞ না হলে শিক্ষার্থীরা আলোকিত হবে না। প্রকৃত অর্থেই শিক্ষক যদি শিক্ষিত না হয়, শিক্ষক যদি প্রাজ্ঞ না হয়, শিক্ষক যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, শিক্ষক যদি আধুনিক প্রযুক্তির সাথে তার পরিচয় না ঘটে, তাহলে শিক্ষার্থী কখনোই আলোকিত হবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষার মান উন্নয়নে নিয়ম বহির্ভূত কাজ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে সাভারের গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় বন্যা কবলিত এলাকার এইচএসসি পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, বন্ধ থাকা পরীক্ষা যথাসময়ে নেওয়া হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের অনেক এজেন্ডা আছে, এজেন্ডা বহির্ভূত কাজ করতে রাজি না। দুর্যোগ এলাকা রয়েছে যেখানে বন্যা কবলিত হয়েছে, পরীক্ষা বন্ধ করে দিচ্ছি এবং পরবর্তীতে অবশ্যই নিতে হবে। জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আবারও ৩ জনকে পুষেনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয়রা। বিজিবি জানায়, শনিবার ভোর রাতে ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকা দিয়ে চেষ্টা চালানো হয়। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তে বিএসএফ কর্তৃক ৩ নারীকে বাংলাদেশে পুষেনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। তবে একই সীমান্ত দিয়ে মধ্যরাতে আরও ৬ জনকে পুষেন করা হয়। তাদের মধ্যে ৩ জনকে স্থানীয়রা আটক করলেও বাকি ৩ জন বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে যায়। এছাড়া পঞ্চগড় সীমান্তে ১৩ জনকে পুষেনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে উৎপাদন বাড়ানো জরুরি হলেও পরিবেশ ধ্বংস করে শিল্প কারখানা করা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সকালে আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের মূল উৎস চিহ্নিত করতে না পারলে কখনোই টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির অনলি উপায় হলো আপনাকে উৎপাদন বাড়ানো। উৎপাদনের সাথে কৃষিও আছে। উৎপাদন যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি দরকার। তো উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি অত্যন্ত জরুরি। কিন্তু আমরা এন্ডও করতে পারি না যে ইন্ডাস্ট্রি করার জন্য আমরা আমাদের পরিবেশকে নষ্ট করবো, সেটাও আমরা চাই না। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে বন্যায় পানিবন্দী ৫ লাখ মানুষ। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমার পূর্বাভাস, অধিদপ্তরের ৫ রাডারই বিকল। প্রতি বছর বিদেশে চিকিৎসায় ব্যয় হয় $5 বিলিয়ন, জানালেন প্রধানমন্ত্রী। আস্থা অর্জনে চিকিৎসকদের আরও মানবিক হবার পরামর্শ। ৩ সীমান্তে ফের ১৯ জনকে পুষেনের চেষ্টা প্রতিহত বিজিবির। বুড়িমারিতে পুষেনের শিকার ৩ জন আটক। এবং কোয়ার্টার ফাইনালে বাঁচা মরার লড়াইয়ে রাতে মুখোমুখি ইংল্যান্ড নরওয়ে, সকালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মহারণ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।